একাদশ দ্বাদশের ইন্টারভিউ তো দেখা যাচ্ছে এই ইন্টারভিউতে নাম রয়েছে, অথচ নাম থাকার পরেও তারা ইন্টারভিউতে আসছেন না, অর্থাৎ অনীহা প্রকাশ করছেন। তারা এই এসএসসির ক্ষেত্রে তারা তাদের অনীহা প্রকাশ করছেন। ইন্টারভিউতে ডাক পেয়েছেন, ভেরিফিকেশনে আসছেন না, সেক্ষেত্রে তো চাকরি জুটবে না। তাহলে কি চাকরিতে অনীহা? কতজন রয়েছেন এরকম? এই অনীহার কারণ কি মনে করা হচ্ছে? সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, দেখো, স্কুল সার্ভিস কমিশনের যে ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশন প্রক্রিয়া সোমবার থেকেই শুরু করেছে এসএসসি। এবং দেখা যাচ্ছে এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া প্রথম শুরু হয়েছে বাংলা বিষয় দিয়ে। বাংলাটি দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 25 জন অনুপস্থিত, অর্থাৎ তারা ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ নিতে এলেন না। স্কুল সার্ভিস কমিশন এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল আগেই যে ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ না নিলে আগামী দিনে কিন্তু চাকরির কোনো সুযোগ থাকবে না। তার কারণ এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কোনো পরীক্ষার্থীর তথ্য সঠিক দিয়েছে নাকি সেটি যাচাই করে নেয় এসএসসি। আর সেখানেই দেখা যাচ্ছে ভেরিফিকেশন প্রক্রিয়ায় 25 জন পরীক্ষার্থী যারা ইন্টারভিউয়ের তালিকায় প্রথম দিকে রয়েছেন, প্রথম সারিতে রয়েছেন, তারাই কার্যত অনুপস্থিত থাকলেন। এর কারণ হিসাবে নানা ব্যাখ্যা উঠে আসছে। প্রথমত একাংশ বলছে এসএসসির পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সেই কারণেই হয়তো এনারা আসতে চাইছেন না, স্কুলের শিক্ষক শিক্ষিকা হতে চাইছেন না। দ্বিতীয়ত বলা হচ্ছে দীর্ঘদিন বাদে স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করছে, সেই কারণেও অনেকেই শিক্ষকের পরীক্ষা অর্থাৎ শিক্ষক না হতে চেয়ে অন্য কোনো চাকরিতে চলে গেছেন, অনেকের বয়স পেরিয়ে গেছে। ফলত এই একাধিক কারণ উঠে আসছে এবং সেই কারণগুলিকেই বলা হচ্ছে এর মূল কারণ হিসাবে। যদিও স্কুল সার্ভিস কমিশনের স্পষ্ট বক্তব্য যে যারা ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না তারা কিন্তু আগামী দিনে কোনো সুযোগ পাবেন না একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে। সমাজ, আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো যে এমন 26 জন পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী পাওয়া যাচ্ছে যারা একাদশ দ্বাদশে শিক্ষকতার চাকরি পেতে ভুল তথ্য দিয়েছেন। ভেরিফিকেশনের ক্ষেত্রে ভেরিফিকেশনের সময় তা স্পষ্ট হচ্ছে। সোমরাজ, এ বিষয়ে আমাদের কাছে কি খবর আছে? দেখো, দেখা যাচ্ছে যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের চাকরি পেতে কিছু ভুল তথ্য দেওয়া হয়েছিল এই পরীক্ষার্থী বা প্রার্থীদের তরফে, যেখানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতার নম্বর হিসাবে বা কত বছর তিনি শিক্ষকতা করিয়েছেন সেই সংক্রান্ত তথ্যই ভুল দেওয়া হয়েছে। আর এই জায়গাতেই এবার স্কুল সার্ভিস কমিশন ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন হাতে নাতে ধরে ফেলেছে। এরকম 26 জন পরীক্ষার্থীকে ধরা হয়েছে যারা ভুল তথ্য দিয়েছেন। এখনো পর্যন্ত সংখ্যাটা 26, তবে কমিশন মনে করছে এই সংখ্যাটা আরও বাড়তে পারে। আর কমিশন এটাই বলছে যে এই কারণেই কিন্তু এই ভেরিফিকেশন প্রক্রিয়ার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। তার কারণ যখন আবেদন জানিয়েছেন পরীক্ষার্থীরা তখন তারা যে তথ্য দিয়েছেন আর যখন ফিজিক্যালি ভেরিফিকেশন হচ্ছে তখন যে তথ্য দেন পরীক্ষার্থীরা তার সঙ্গে মিলিয়ে দেখা হয়, আর সেই না মেলাতেই কিন্তু তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে। আর এই জায়গাতেই 26 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে এই যে পরীক্ষার্থী যাদের ধরা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের তরফে, তাদের কি প্রার্থী পদই বাতিল করে দেওয়া হবে নাকি তাদের নম্বর কমিয়ে দেওয়া হবে এসএসসি রুলস অনুযায়ী? এই প্রশ্নটা রয়েছে। যদিও স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য তারা এই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদিও 26 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে, তার আগেই কমিশন এই সিদ্ধান্ত নেবে। আজ পর্যন্ত 26 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে এবং সেই পরীক্ষার্থীদের নির্দিষ্টভাবে মার্ক করে রাখা হয়েছে যাতে ইন্টারভিউ প্রক্রিয়ায় তাদের নাম রাখার আগে স্কুল সার্ভিস কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে নিতে পারে এই বিষয় নিয়ে। ধন্যবাদ। আমরা দেখিয়েছিলাম শহর কলকাতার বুকে একেবারে হার্ট অফ দ্য সিটি আমার স্ট্রিট। সে আমার স্ট্রিটের একটা শতাব্দী প্রাচীন স্কুল, সেই স্কুলে এখনো 800 জন পড়ুয়া, 45 জন শিক্ষক শিক্ষিকা, কিন্তু স্কুল বন্ধ করে দিতে হয়েছিল। কেন না 13ই নভেম্বর বা 12ই নভেম্বর রাস্তা তৈরির কাজের সময় স্কুলে যে জলের পাইপলাইন, সেই জলের পাইপলাইন গিয়েছিল ফেটে, স্কুলে জল পৌঁছচ্ছে না। এবার জল ছাড়া এতজন পড়ুয়া, এতজন শিক্ষক শিক্ষিকা কিভাবে স্কুল করবেন? বাধ্য হয়ে স্কুল বন্ধ করতে হয়েছিল। ভেবে দেখুন, অ্যানুয়াল পরীক্ষা এই সময় অ্যানুয়াল পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছিল। আমরা লাগাতার এই খবর দেখানোর পর রাতভর পুরসভা কাজ করেছে,
কাজ করার পর জলের পাইপলাইন ঠিক করে দেওয়া হয়েছে, একটা স্থায়ী জলের পাইপলাইন দেওয়া হয়েছে। আজ থেকে খুলে গেছে স্কুল, অ্যানুয়াল পরীক্ষাও শুরু হয়ে গেছে। যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা, মানে এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড হ্যাভ বিন ইন ডেঞ্জার। আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু পুরো জিনিসটা একটা মানে ভীষণ তড়িৎ ঘড়িৎ পুরোটা হাতে নিয়ে যে করা যায়, করে ফেলা যায়, বাচ্চাদের পরীক্ষার কথা ভেবে, বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে। আর অনেকে এখানে আছে যারা মানে দেশে যাবে বা কিছু, সেখানে বন্ধ রেখে দিলে অ্যানুয়াল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, সামেটিভ পরীক্ষা, এটা আমরা খুব অসহায় হয়ে পড়েছিলাম। কিন্তু এখন মানে থ্যাঙ্কস টু নিউজ 18 আমরা সবাই খুব খুশি। আজকে স্কুলে জল পেয়েছি তো ওই জন্য অনেক ভালো লাগছে। পরীক্ষা চালু হলো আবার আজ থেকে? হ্যাঁ, এক্সাম বন্ধ ছিল, স্কুলে জল ছিল না। কেমন হয়েছে পরীক্ষা? খুব ভালো। ম্যামরা খুব মানে করেছে, সাপোর্ট করেছে, তাহলে খুব প্রবলেমে পড়ে চিন্তায় পড়ে গেছিলাম বাচ্চাদের অ্যানুয়ালি পরীক্ষা কি করে হবে। হ্যাঁ, আমরা খুব খুশি, কারণ বাচ্চাদের যে এক্সামটা বন্ধ হয়ে গেছিল সেটা আবার নতুন করে চালু হলো। ওরা যে রিভিশনটা দিয়েছিল, প্রিপেয়ার হয়েছিল, সেটা কমপ্লিট করতে পারছে। আমরা খুব হ্যাপি। 13ই নভেম্বর থেকে আমার স্ট্রিটের যে স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ, শুধুমাত্র স্কুলে খাবার জল কিংবা ব্যবহারযোগ্য জল নেই বলে, সেই স্কুল আজ থেকে শুরু হয়ে গেল এবং ফের তাদের যে পরীক্ষা সেই পরীক্ষা চালু হলো এবং সকাল থেকে ছোট থেকে বড় সকল পড়ুয়া তারা স্কুলে আসতে শুরু করেছে। তাদের পরীক্ষা রয়েছে আজকে। একদিকে যখন পড়ুয়ারা তারা খুশি, অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু অত্যন্ত খুশি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। 1937 সাল থেকে অত্যন্ত পরিচিত চন্দ পরিবার, রাসবিহারীর চন্দ পরিবার সবকটা ভোটেই ভোট দিয়েছেন এই পরিবারের সদস্যরা। এই চন্দ পরিবারের সবচেয়ে উল্লেখযোগ্য নামের কথা যদি বলতে হয় তাহলে তার নাম বলতে হবে যিনি শারদাচরণ চন্দ সংবিধান রচয়িতা কমিটির সদস্য ছিলেন। এই চন্দ পরিবারে একসময় তার পুত্র মনীন্দ্র, সেই মনীন্দ্র চন্দ্রর কাছে পড়তে আসতেন কে না কে, তাবড়ো মানুষ, প্রণব মুখোপাধ্যায়ের মতো মানুষ। সেই বাড়ির কারো SIR এর নাম নেই 2002-এর, আমরা সেই খবর দেখিয়েছিলাম। এবার আমরা এই খবর দেখানোর পর এবার দেখা যাচ্ছে SIR এর তালিকায় রাসবিহারীর চন্দ পরিবারের নাম উঠছে। কিভাবে উঠছে? রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আমরা এই খবর দেখিয়েছিলাম যে এইরকম একটা পরিবার, এইরকম একটা বাড়ি, তাদের মানে যারা বংশধররা এখন রয়েছেন এত বছর ধরে ভোট দিচ্ছেন, অথচ তাদের নাম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের তালিকায় নেই, 2002-এর তালিকায়। সারা পড়ে যায়। তারপরে এবার নির্বাচন কমিশন কি এমন ব্যবস্থা করছে যাতে তাদের আর কোনো অসুবিধা হবে না? নির্বাচন কমিশন দাবি করছেন যে তাদের কোনো অসুবিধা হবে না। কি করবেন নির্বাচন কমিশন? দেখো, একেবারেই গত 13ই নভেম্বর আমরা এই খবর সম্প্রচার করি এবং গতকালই নির্বাচন কমিশনের প্রতিনিধিদের তরফ থেকে এই চন্দ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বেশ কিছু ডকুমেন্টেশনের জন্য কাগজ তাদের কাছে চাওয়া হয়েছে এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে সমস্যা নিয়ে তারা এই দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই সমস্যা তারা সমাধান করবে। এবং নির্বাচন কমিশন জানিয়েছে তাদেরই কোনো ভুলের কারণেই তাদের এই 2002 সালের যে ভোটার তালিকা সেখান থেকে তাদের বাড়ির যে ঠিকানা সেটা পুরোপুরি গায়েব হয়ে যায় এবং সেই ভুল তারা যত দ্রুত সম্ভব তারা শুধরে নেবেন এবং তাদের বাড়ির ঠিকানা এবং তাদের পরিবারের নাম 2002 সালের যে ভোটার তালিকা সেখানেও তারা তুলে দেবেন এবং কিছুদিনের মধ্যেই সেই প্রক্রিয়া তারা সম্পন্ন করবেন, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছে। প্রসঙ্গত যে বিষয়টি এখানে সামনে আসছে, 1936 সাল থেকে রাসবিহারীর মতো জায়গায় এই বাড়িটি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে 2002 সালে বাড়ির লোকের নাম তো দূরের কথা, গোটা বাড়ির ঠিকানায় যে ভোটার তালিকা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কেন সরিয়ে দেওয়া হয় এই নিয়েই তারা প্রশ্ন
প্রশ্ন তোলেন এবং তখন বিএলও থেকে শুরু করে নির্বাচন কমিশনের কাছেও তারা অভিযোগ জানিয়েছিলেন। তারপরে সুরাহা না হওয়ায় খবর সম্প্রচার হয় এবং গতকালই নির্বাচন কমিশনের প্রতিনিধির তরফ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদেরকে আশ্বস্ত করা হয় যে এই সমস্যা নিয়ে তারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, গোটা বিষয়টি যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনের তরফ থেকে শুধরে নেওয়া হবে। ধন্যবাদ রৌনক। এই আরও উনি আমাকে টেলিফোন করেন যে ম্যাডাম এরকম একটা খবর আমরা মিডিয়া থেকে পেয়েছি, আমরা খুব দুঃখিত এবং লজ্জিত যে এরকম একটা প্রেস্টিজিয়াস ফ্যামিলি তাদের বাড়ির অ্যাড্রেসটা লিস্ট থেকে চলে গেছে। আমরা ডেফিনেটলি এটা নিয়ে কাজ করছি এবং দেখছি যে কি হয়েছে, কোনো একটা জায়গায় নিশ্চয়ই কিছু ভুল হয়েছে বা কিছু, এমনটা তো হওয়ার কথা না। তো আপনি একদম অ্যাসিওর থাকুন যেটা নিয়ে আমরা ওয়ার্কআউট করছি এবং নিশ্চয়ই এটা বার করব। তো এটা আমার একটা ভালো লাগা যে আমি নিউজ 18-এর কাছে জানিয়েছিলাম এবং আপনারা কভার করলেন এবং সেটা যে সত্যি সত্যি ইলেকশন কমিশন নজর করলেন। আর এভাবেই যদি হতে থাকে তাহলে আমাদের মতন সাধারণ মানুষরা সত্যি আমরা উপকৃত হব। এটা তো খুব দুর্ভাগ্যজনক। আমার ওয়ার্ডে একটা ঐতিহ্যশালী বাড়ি, তার ইতিহাস আছে। ওনার আবেদনটা আমরা এমএলএ বিধায়ককে দেবাশিস কুমারকে জানাই এবং দেবাশিস কুমার বৈষ্ণব চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে। তারই ফলপ্রসূ সহযোগিতা আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। আপনাদের মাধ্যম দিয়ে এইটা তার অবগত হয়েছে এবং পরবর্তীকালে উনিও ফর্ম ফিল আপ করবেন নিশ্চয়ই। আমরাই দেখিয়েছিলাম এই বাড়ির ঐতিহ্যে, আমরাই দেখিয়েছিলাম যে এই বাড়িতে কত গুণী মানুষ এসেছেন এক সময় এবং তারপর এই খবর ছড়িয়ে পড়ে। শেষমেশ নিউজ 18 বাংলার খবরের জেরে এসআইআর তালিকায় নাম উঠছে রাসবিহারীর চন্দ পরিবারের। কারো নাম নেই 2002-তে, নাম নেই। এটা হয়তো আমার খুব একটা সামান্য প্রোটেস্ট, কিন্তু এই ফর্মটি আমি ফিল আপ করবো না। আমরা রাসবিহারীর ধর্মদাস রোড, এখানেই থাকতেন শারদাচরণ চন্দ। পরিবারের বক্তব্য, ভারতের সংবিধান তৈরির নেপথ্যের অন্যতম কারিগর ছিলেন শারদাচরণ চন্দ। চন্দ পরিবারের সদস্যদের অভিযোগ, কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই, এমনকি ঠিকানাটারও উল্লেখ নেই। ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় এবং প্রিয়রঞ্জন দাসমুন্সী, প্রদীপ ভট্টাচার্য এহেন লোকেরা এখানে এই বাড়িতে পড়াশোনা করে গেছেন। চেক করতে গিয়ে দেখলাম যে আমাদের কারো নাম নেই 2002-তে, নাম নেই। তারপরে দেখা যাচ্ছে বাড়ির অ্যাড্রেসটাই নেই। দেখা যাচ্ছে এখানে ধর্মদাস রোয় যে কটি বাড়ির অ্যাড্রেস রয়েছে 6 নম্বর 7 নম্বর প্রত্যেকটি অ্যাড্রেস এখানে বর্তমান, কিন্তু অন্যদিকে যখন পরের পাতায় যাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে 9 নম্বর থেকে শুরু হচ্ছে আবার সেই ভোটার তালিকা। রাসবিহারের 83 নম্বর ওয়ার্ডে ধর্মদাস রোডের 8 নম্বর বাড়ি। এই বাড়িটি তৈরি হয় স্বাধীনতার আগে 1936 সালে। এই বাড়িতেই থাকতেন শারদাচরণ চন্দ। পরিবারের সদস্য জানিয়েছেন, সংবিধান রচনার কাজে বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে কাজ করেছেন শারদাচরণ। এখন এই বাড়িতে থাকেন শারদাচরণের নাতি কৌশিক এবং তার স্ত্রী সুনন্দা। ভোটার তালিকায় দুজনেরই নাম নেই বলে অভিযোগ। ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখোপাধ্যায় এই বাড়িতে পড়াশোনা করে গেছেন। আমরা ফর্মটা ফিল আপ করছি না। প্রমাণ করুক যে আমরা ভারতীয় নাগরিক না, তারপরে আমরা প্রমাণ দেবো যে আমরা ভারতীয় নাগরিক। 17তে নাম আছে 2002-তে, ওকে নিতেই হবে, না হলে আমরা দল থেকে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করবো এনাদের জন্য। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। ফের একবার অগ্নিগর্ভ নেপাল। এই তো কিছুদিন আগে জেনজি প্রোটেস্টে আবার নতুন করে জেনজি প্রোটেস্ট। কেন এই প্রোটেস্ট, কেন নতুন করে অগ্নিগর্ভ? ওই পরিস্থিতি যে বেশ কিছু জায়গায় আবার কারফিউ জারি করতে হয়েছে। নেপালের 12টি জেলায় কারফিউ জারি, দফায় দফায় অশান্তি। মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, কি খবর পাচ্ছি আমরা, কেন এই অশান্তি আবার? দেখুন, মূলত অশান্তির সূত্রপাত কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ নেপাল, ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট বা সিপিএন ইউএনএল বলে যারা পরিচিত, সেখানকার সমর্থকরা যখন তারা
ফিরতে চায় তাদের সঙ্গে জেনজি প্রোটেস্টারদের সাথে জেনজি প্রোটেস্টারদের তরফ থেকে যখন তাদেরকে বাধা দেওয়া হয় তখন থেকেই কিন্তু এই অশান্তির সূত্রপাত এবং দুপক্ষের মধ্যে গতকাল থেকেই অশান্তি জেনজি প্রোটেস্টাররা একাধিক জায়গায় এই সিপিএন ইউএমএল সমর্থকদের হাতে প্রহৃত হয়েছে বলে তারা অভিযোগ করেছে এবং তারপরই তারা আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠেছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক জেলায় কারফিউ জারি করতে হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী কার্কির তরফ থেকে অনুরোধ করা হয়েছে দুপক্ষকেই তারা যেন সংযম মেনটেন করে। কিন্তু একদিকে যখন জেনজি প্রোটেস্টারদের তাদের বক্তব্য যে যখন এই রাজনৈতিক কর্মীরা তারা ফিরে আসছেন এমন একটি সময় যখন একাধিক জেল থেকে কয়েদিরা তারা পালিয়ে গিয়েছে, তাদেরকে ধরা এখনো পর্যন্ত যায়নি, নিরাপত্তার বিষয়ে তারা চিন্তায় রয়েছেন, তার কারণ তারা মনে করছেন যে এই রাজনৈতিক কর্মীরা তারা ফিরে আসলে জেনজি প্রোটেস্টার যারা ছিল তাদের ওপরেই হামলা হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত না করা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে দাবি জানিয়েছে জেনজি প্রোটেস্টার। কিন্তু এখন দেখার যে এই পরিস্থিতি প্রধানমন্ত্রী কার্কি দ্রুত সামলে দিতে পারেন কিনা। তবে এখানে মনে রাখতে হবে কিন্তু যে মার্চ মাসে 2026 সালের মার্চ মাসে কিন্তু নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে আগামী বছর মার্চের গোড়াতেই নির্বাচনের কথা ঘোষণা করা হয়েছে। ফলে তার আগে আবার নতুন করে এই যে টেনশন শুরু হয়েছে সেটা নির্বাচনের দিনক্ষণের উপরেও কোনো প্রভাব ফেলে কিনা সেটাও দেখার। আজ রাত 8টা পর্যন্ত আপাতত কারফিউ জারি হয়েছে, তবে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে প্রয়োজন পড়লে এই কারফিউ এর সময় আরো বাড়ানো হবে। অতনু, ধন্যবাদ।